বাংলাদেশ ভারত প্রথম টি-20 ম্যাচ, যে ম্যাচটা দেখে অনেকে হতবাক হয়েছেন। এরকম একটা বিশ্রী টাইপের ম্যাচ বাংলাদেশের কাছে 2 যুগ পরে এসে, যেখানে বাংলাদেশ 2 যুগ আগে ক্রিকেটটা শুরু করে, সেই 2 যুগ পরে এসে বাংলাদেশ যদি এ ধরনের খেলা উপহার দেয়, তো সে খেলাটাকে আসলে বিশ্রী টাইপের এ ধরনের ভাষা ব্যবহার করা ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না। যে ম্যাচটা এখনও, যেখানে বা আধুনিক টি-20 ক্রিকেটে এ ধরনের উইকেটে, যেখানে ভারত প্রতি ওভারে 10-এর উপর করে রান নিচ্ছিল, যেখানে 49 বল বাকি থাকতে 120 বলের মধ্যে ম্যাচটাকে জয় করলো এবং 7 উইকেটের বিনিময়ে সেখানে মাত্র 3টি উইকেট হারালো, 128 রান সংগ্রহ করলো ভারত। সেই ম্যাচটা আমরা যেভাবে ব্যাট করলাম, আমাদের যে ব্যাটিং ধরন, ব্যাটিং অ্যাপ্রোচ, আমাদের যে বিগ শট খেলতে গিয়ে আমাদের যে পরাস্ত হয়ে যাওয়া, টাইমিংয়ের হেরফের হওয়া, আমাদের যে বিগ শট খেলতে গিয়ে হচ্ছে বাউন্ডারি, এটা আসলে একটা বিশ্রী। টি-20 ক্রিকেটে আপনি যে ধরনের অ্যাগ্রেসিভ ক্রিকেটটা, সেটার তো ছিটে ফোটাও নেই। আমরা যেন এখানে টেস্ট খেলতে নামছি, আমরা যেন এখানে জাস্ট 2-3 বল খেলেই আমাদের দায়িত্বটা আমরা শেষ করতে নামছি। একটা বাউন্ডারি মারবো, পরে বল বাউন্ডারি মারবো, তৃতীয় বলের সময় আমরা আমাদের উইকেটটা বিলিয়ে দিব, আমাদের দায়িত্বটা আমরা সেখানেই শেষ করব। এ ধরনের যদি রেসপন্সিবিলিটি নিয়ে আমরা কন্টিনিউ করি, তাহলে আমাদের ক্রিকেটটা কোথায় গিয়ে দাঁড়াবে? ভারতের মতো একটা দল, যেখানে ভারত 27 জন প্লেয়ার নিয়ে তারা এক্সপেরিমেন্ট করে, সেখানে তারা সি টাইপের দল নিয়ে তারা বাংলাদেশের বিপক্ষে নামে, সেই দলটার বিপক্ষে আমরা লড়াই করার মতো একটা পরিবেশ তৈরি করতে পারি না, লড়াই করার মতো একটা ম্যাচ তৈরি করতে পারি না। সেখানে আমরা লড়াই তো দূরের কথা, যেন আমরা মানে এক প্রকার আমরা হংকং, আয়ারল্যান্ড হয়ে গেছি ভারতের কাছে, বি টিমের কাছে। বাংলাদেশের যারা ম্যানেজমেন্ট, টিম প্ল্যানিংয়ের দায়িত্বে থাকে, যারা কোচিং স্টাফ এবং মানুষের অধিনায়ক, পুরো দায়ভারটা তাদের নিতে হবে। যেখানে বেস্ট 11টা সাজানো হয়, লাস্ট ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ উইকেট শিকারী তানজিম হাসান সাকিব, তাকে দলের বাইরে রাখা হয় কেন? এখানে কেন মুস্তাফিজ, তাসকিনকে, যারা প্রতি ওভারে রান দিচ্ছিল অনেক বেশি এক্সপেন্সিভ হচ্ছিল? বাংলাদেশের ব্যাটিংয়ের দিকে যদি তাকাই, কয়েকটা আউট নিয়ে আলোচনা না করলেই নয়। লিটন কুমার দাস মারলেন, তো পরের বলটা যেভাবে তিনি আউট হলেন, অফ স্টাম্পের অনেক বাইরের বল যেভাবে তিনি লেগে টানতে গিয়ে আউট হলেন লেগ সাইডে, তো যেই বলটা অনায়াসে কাভার লং অফের উপর দিয়ে বাউন্ডারি বের করা যায়, সেই বলটা যেন তিনি মিড উইকেটের উপর দিয়ে বের করবেন, সেই বলটা লং অনের উপর দিয়ে তিনি টেনে বের করবেন, কিন্তু টাইমিংয়ের জন্য অনেক বড় হেরফের, ব্যাট যেন ফসকে যাওয়ার মতো অবস্থা। তো শর্ট সিলেকশনের ক্ষেত্রে আমাদের ব্যাটসম্যানদের যে অনেক বড় একটা ল্যাকিংস আছে, সেটা আমরা পুরোপুরি দেখতে পাই। আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, আমরা কোন ধরনের বলে, কোন ধরনের লেন্থের বলে আমরা কী ধরনের শট খেলবো, কোন এরিয়া দিয়ে খেলবো, কোন জোনটা দিয়ে খেললে আমরা সেই বলটাকে বাউন্ডারি বের করতে পারবো, ওভার বাউন্ডারিতে পরিণত করতে পারবো, সেই জায়গাগুলো আমাদের ব্যাটসম্যানরা এখনও যেভাবে ব্যাট করে, যেন নতুন ক্রিকেটার যারা জাতীয় টিম তো দূরের কথা, ঘরোয়া ক্রিকেটে নতুন আসছে, তারা যেভাবে ব্যাটিং করে, সে ধরনের ব্যাটিং অ্যাপ্রোচ, সে ধরনের ব্যাটিং স্টাইল, সে ধরনের ক্রিকেটের যে একদম বেসিক নলেজ তাদের মধ্যে, সেটাও মানে নেই এমনটাই মনে হচ্ছিল। আমরা যদি দেখি মাহমুদুল্লাহ রিয়াদ, একজন সিনিয়র ক্যাম্পেইনার, যাকে হচ্ছে গাজী আশরাফ লিপু মাহমুদুল্লাহ রিয়াদকে বেস্ট যে 15 সদস্যের স্কোয়াডে রাখা হয়, সেখানে রাখার বিষয়ে তিনি যে ধরনের হচ্ছে ব্যাখ্যা দেন, সেখানে তিনি এক্সপিরিয়েন্সের কথা বলেন। সেই মাহমুদুল্লাহ রিয়াদকে যখন প্রমোশন দিয়ে যখন উপরে ব্যাট করানো হলো, তার দায়িত্বটা যখন হচ্ছে মানে উইকেটের থেকে যেন রানটা বের করা এবং উইকেটে টিকে থেকে হচ্ছে দলের রানটা যত বড় করা যায়, কিন্তু সেখানে তিনি কি করলেন, যেন এসে তাকে মারতে হবে, যেন 5 বলে 10 রানের ইকুয়েশন, এরকম একটা সিচুয়েশন, তিনি যেন মারতেই হবে, বাউন্ডারি পার হয় না, সেখানে তিনি আউট হয়ে গেলেন। 2 বলে 1 রান করে তিনি সাজঘরে ফিরলেন। এবং যার কথা না বললেন, নাজমুল হাসান শান্ত বরাবরই ক্যাপ্টেন্সি কোটায় খেললেন এবং কি করলেন, 25 বলে 27 রান খেলে যেভাবে তিনি সহজ একটা লোপ্পা ক্যাচ দিয়ে দিলেন, যেন প্র্যাকটিস ক্যাচ মনে হচ্ছিল। সবচেয়ে যে অবাক করা বিষয়টা,
আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা যখন বারবার প্রত্যেকটা ফর্মেটে ভোগাচ্ছিল, বারবার টপ অর্ডার ব্যাটসম্যানরা যখন রান করতে না পেরে আউট হয়ে যাচ্ছিল প্যাভিলিয়নের পথে, সেই ধারাবাহিকতা, সেই যেন আমাদের ঐতিহ্য শেষ হচ্ছিল না। আমরা যেন সেই জায়গাটায় কোনো পরিবর্তন আনতে পারতেছি না। আমরা যদিও এক্সচেঞ্জ করতেছি, লিটনকে বাদ দিয়ে শান্তকে নিচ্ছি, শান্তকে বাদ দিয়ে মেহেদী হাসান মিরাজকে নিচ্ছি, মেহেদী হাসান বাদ দিয়ে হচ্ছে তানজিদ হাসান তামিমকে নিচ্ছি, ইমনকে নিচ্ছি, কিন্তু সেই জায়গাটা যে পরিবর্তন, সেই জায়গাটা যে উইকেট ফল ডাউন হওয়ার যে রীতিটা, সেই রীতি থেকে যেন আমরা বের হয়ে আসতে পারতেছি না। এবং আমরা যদি দেখি যেখানে পাওয়ার প্লে 5 ওভারে হচ্ছে 39 রান 2 উইকেটে, ষষ্ঠ ওভারটায় আমরা মেডেন দিয়ে দিলাম, সেখানে ব্যাটসম্যান ছিল তাওহিদ হৃদয়, যে তাওহিদ হৃদয়কে নিয়ে আমরা অনেক ধরনের হচ্ছে এক্সপেকটেশনের আমরা দেখতে পাই, যেখানে আমরা ভাবি যে নেক্সট মুশফিক হবে, যে তাওহিদ হৃদয় অনেকটা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে, বিগ শট খেলতে পারে, সেই তাওহিদ হৃদয় যেন ষষ্ঠ ওভারটা মেডেন দিলেন, আউট হয়ে গেলেন, কিছুই করতে পারলেন না, বলের থেকে রান অনেক কম। বাংলাদেশি ক্রিকেটারদের যে বেসিক যে ক্রিকেটীয় নলেজটা, সেটার যে ঘাটতি আছে, সেটা আপনারা এই আউটটার যদি আপনারা ব্যাখ্যা করেন বা এই আউটটা দিয়ে যদি একটু ভাবেন, তাহলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। জাকের আলী অনেক কী করলেন, বল ছক্কা মারলেন, ওভার বাউন্ডারি মারলেন, কি করলেন তারপরে বলটা, যেভাবে তিনি একটা স্পিন বল বুঝতে পারলেন না, স্পিন বল কোন দিকে কাটবে, কোন দিকে ঘুরবে, কোন দিকে টার্ন নেবে, এই সিম্পল জ্ঞানটুকু যার মাঝে নেই। তিনি একটা সহজ বল তিনি কি করলেন, ডিফেন্স করতে পারলেন না, মারবেন না ডিফেন্স করবেন, সেইটাও তিনি হচ্ছে মনস্থির করতে পারলেন না, তিনি বোল্ড আউট হয়ে গেলেন। বলটা কিন্তু আহামরি কোনো টার্ন ছিল না, তিনি কিন্তু ইজিলিভাবে সেই বলটাকে ডিফেন্ড করতে পারতেন, সেটা তিনি করতে পারলেন না। তো জাকের আলী অনেক, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, সিনিয়র ক্যাম্পেইনার, এদের আউটগুলো যদি আপনি ব্যাখ্যা করেন, অ্যানালাইজ করেন, তাহলে বাংলাদেশের ক্রিকেটারদের যে ক্রিকেটীয় জ্ঞান, সেটা নিয়ে আপনার পরিপূরক একটা ধারণা হয়ে যাবে। যে উইকেটে ভারত প্রতি ওভারে 10-11 করে রান বের করতেছিল, যেখানে 128 রান শেষ করতে ভারত 11.5 বল খেলে শেষ করলো 3 উইকেটের বিনিময়ে, যে উইকেটে ভারতের বি টিম সি টিম টাইপের ব্যাটসম্যানরা মুস্তাফিজ তাসকিনদের মতো বোলারদের তুলোধুনো করলো, সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং ধরনটা দেখলে মনে হয় এটা কোনো বোলিং উইকেট, যেখানে বল টান পাচ্ছিল, বল লো হচ্ছিল, বল ব্যাটে বলে সংযোগ হওয়ার মতো কোনো ধরনের বল পাচ্ছিল না, ব্যাটাররা খুব স্ট্রাগল করতেছিল, কিন্তু আসলে সেটা নয়। বাংলাদেশের ব্যাটিংটা যদি আমরা দেখি, সেটা মনে হচ্ছিল এক এক রকম চিত্র, আর ভারতের ব্যাটিং সময়টা যদি আমরা দেখি, সেটা হচ্ছে এক এক রকম চিত্র। আসলে আপনি কোন চিত্রটাকে বাস্তব বলবেন? অবশ্যই ভারতেরটা কি, কারণ বাংলাদেশের ক্রিকেটারদের, বাংলাদেশের ব্যাটসম্যানদের যে ব্যাটিং টেকনিক্যাল অনেক সমস্যা আছে টেকনিক্যালি, সেটা আপনার স্পষ্টভাবে সেই দিকগুলো হচ্ছে ফুটে ওঠে। এবং বাংলাদেশের শর্ট সিলেকশনের ক্ষেত্রে অনেক গুরুত্ব দিতে হবে, বিগ হিটের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ যেভাবে অনুশীলনের সময় বল গ্যালারিতে গিয়ে ফালায়, কিন্তু মূল ম্যাচে এসে যেভাবে তারা বাউন্ডারি পার করতে পারে না, তো স্বপ্নের মধ্যে নয়, বাস্তবে প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের বিগ শট খেলতে হবে, এবং শর্ট খেলার সাথে সাথে বাংলাদেশের ব্যাটসম্যানদের সেই জায়গায় কনফিডেন্স তৈরি হতে হবে যে এই বলটা শর্ট খেলবো, বিগ শট খেলবো, বলটা বাউন্ডারি পার হবে। কিন্তু আমাদের ব্যাটসম্যানদের বিগ শট খেলার সাথে সাথে বাউন্ডারি তো দূরের কথা, পাওয়ার প্লে এরিয়াটাই যেন পার হয় না। তো এ ধরনের বাংলাদেশ ক্রিকেট আমরা যারা ফলো করি, তারা আসলে প্রত্যেকটা ম্যাচে এই ধরনের বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ, বাংলাদেশের ম্যাচের যে রেজাল্ট, বাংলাদেশের ম্যাচের যে লড়াই করার মতো যে সিচুয়েশন যে আমরা দেখতে পাই না, এটা আসলে আমাদের অনেক বেশি হতাশাগ্রস্ত করে।